ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করি তিনি পেশায় একজন গাড়ি চালক, তার নাম তুহিন। ওনার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর দরগারপাড় এলাকায়। এই শ্রুতিধর দরগারপাড় এলাকায় একটা বিশেষ জায়গা নিয়ে এই ঘটনাটি। তবে ঘটনাটি মূলত যেই জায়গা কেন্দ্রিক, সেই জায়গায় বলতে পারি যে এই তুহিন ভাইদের বাড়ি। সেখান থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। ঘটনার মূল অংশে যাওয়ার আগে তুহিন ভাইকে নিয়ে কিছু কথা না বললেই নয়। যখন তার সাথে কথা বলছিলাম তখন তিনি তার পরিবারেরই রহস্যময় একটি ব্যাপার জানান। সেটি বলেই মূলত ঘটনাটির গভীরে চলে যাব। এই যে তুহিন ভাই, ওনার চাচা, দাদা, ওনারা কিন্তু যথেষ্ট সচ্ছল পরিবারের। ওনার দাদা রহস্যজনকভাবে, এটা জানা যায় না আসলে ব্যাপারটা কি হয়েছিল, অনেকগুলো টিন বলতে আগে যে মুড়ির টিন ছিল, এখনও গ্রামগঞ্জে এটা দেখা যায়, তো এরকম অনেকগুলো মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা নাকি পেয়েছিলেন। উনি কিভাবে এটা পেয়েছিলেন, কার কাছ থেকে পেয়েছিলেন, সেটা একটা রহস্য। এটা ওনার দাদা কখনোই কাউকে বলেন নাই। কোনো গুপ্তধন পেয়েছিলেন নাকি অন্য কোনোভাবে পেয়েছিলেন, কোনো জিন তাকে দিয়েছিল, এই বিষয়টি জানা যায় না। তুহিন ভাইয়ের বাবা ওনার দাদার সর্বকনিষ্ঠ সন্তান। ওনার দাদা মৃত্যুর পূর্বে তার সন্তানকে, মানে তুহিন ভাইয়ের বাবাকে, 4টা মুড়ির টিন ভর্তি চান্দির পয়সা দিয়ে গিয়েছিলেন। রহস্যজনকভাবে এই 4টা পয়সা ভর্তি মুড়ির টিন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। মুড়ির টিন ছাড়াও, মানে ওই মুড়ির টিনের ভেতরে চান্দির পয়সা ছাড়াও উত্তরাধিকার সূত্রে যথেষ্ট জমি জমার মালিক হয়েছিলেন কিন্তু এই তুহিন ভাইয়ের বাবা। ওনার বাবার নাম মোহাম্মদ মহিউদ্দিন। ওই এলাকায় যারা আছেন তারা হয়তো বা তাকে চিনে থাকবেন। উনি যখন আসলে এই চান্দির পয়সাগুলো হারিয়ে ফেলেন তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, কে নিল। এরপরে উনি বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হতে থাকেন, যারা জিন নামাতে পারে, মানে জিন হাজির করতে পারে, তাদের কাছ থেকে তথ্য নিতে পারে আর কি। তো উনি এই কবিরাজের পেছনে প্রচুর টাকা খরচ করেছেন। ওনার জমিগুলো বিক্রি করেছেন, জমি বিক্রি করে করে এই কবিরাজের পিছনে দৌড়াতেন, কবিরাজ বাড়িতে নিয়ে আসতেন। উনি চিন্তা করতেন যে এই কবিরাজের মাধ্যম দিয়ে জিনের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে, সেই তথ্যের আলোকে হয়তোবা উনি আবার সেই 4টা টিন ভর্তি চান্দির পয়সা ফেরত পাবেন। তো এরকম করতে করতে ওনার অনেক জমি জমা উনি শেষ করে ফেলেন। ওনার কাছ থেকে টাকা খেয়ে খেয়ে অনেক কবিরাজ কিন্তু বাড়িঘর করে ফেলেছে, আর ওদিকে উনি ওনার সম্পত্তিগুলা আস্তে আস্তে খোয়াতে থাকেন। বর্তমানে তুহিন ভাইদের 1% জমিও নিজেদের নামে নাই, এটি উনি জানাচ্ছিলেন। অথচ ওনার অন্যান্য চাচা যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ধনী। 18 বছর আগে উনি এই ঢাকা শহরে এসেছিলেন, যখন ওনার পরিবার একদম পথে বসেছিল। এরপর উনি ড্রাইভিং শুরু করেন। বর্তমানে উনি ড্রাইভিং প্রফেশনেই রয়েছেন। কথা প্রসঙ্গে উনি আরও একটি বিষয় জানান যে উনি 13 বছর ধরে বিবাহিত, কিন্তু 13 বছরে ওনার কোনো সন্তানাদি হয়নি। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, ওনার এবং ওনার স্ত্রীর কারোরই কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে ওনার যে সন্তানাদি নাই, এই বিষয়টা কেন হচ্ছে এটাও উনি বলতে পারেন না। আল্লাহর ইচ্ছাই হচ্ছে, এটা তো সত্য, নাকি এর সাথে প্যারানরমাল কোনো বিষয় জড়িত রয়েছে, এটাও উনি ভালো করে বলতে পারেন না। এই বিষয় নিয়ে কথা হতে হতে হঠাৎ করেই উনি আরও একটি বিষয়ের অবতারণা করেন। সেটি হচ্ছে এই যে শ্রুতিধর দরগারপাড় যে এলাকাটা, সেই এলাকায় একটা ভয়ঙ্কর তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় কথা, যেগুলো শুনলে
এই 2025 সালে এসে হঠাৎ করে অবাক লাগতে পারে, কিন্তু ওই এলাকায় যারা আছেন, আর বিশেষ করে যারা উত্তরবঙ্গে যেই রেলগাড়িগুলো চলে সেই রেলগাড়িতে যারা দায়িত্ব পালন করেন, বিশেষ করে লালমনিরহাট এক্সপ্রেস বা অন্যান্য যে ট্রেনগুলো যায়, তারা কিন্তু এই বিষয়টা অবগত রয়েছেন। তো চলুন চলমান এই ঘটনার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই চলে যাব 2002 সালের দিকে। তখন দেশব্যাপী অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হচ্ছিল, যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছিল। তখন কিন্তু অনেক সময়ই এই যৌথ বাহিনীর গাড়িগুলো টহল দিত। এমনই একটি টহল টিম, প্রায় 7টা গাড়ির সমন্বয়ে একটা টহল টিম চলে আসে এই শ্রুতিধর দরগারপাড় এলাকায়। রাস্তা ধরে যখন যাচ্ছিল গাড়িগুলো, হঠাৎ করেই তাদের গাড়ির সামনে কয়েকটা সুন্দরী নারী অবয়ব চলে আসে। এত রাতের বেলা এই ধরনের নারী অবয়ব আর্মি বা যৌথ বাহিনীর গাড়ির সামনে চলে আসায় গাড়িগুলো থেমে যায়। প্রথমে তারা ভেবেছিলেন যে হয়তোবা এলাকারই কোনো মেয়ে হবে, অথবা মাথায় কোনো সমস্যা আছে, না হলে হঠাৎ করে রাতের বেলা এখানে এসে এভাবে এরকম আচরণ করবে কেন। তাদের আচরণের মধ্যে অদ্ভুত রকমের একটা ব্যাপার ছিল। তারা নাকি হুট করে গাড়ির সামনে এসে অদ্ভুতভাবে নাচছিল, এবং যখন অফিসাররা এটা দেখেছিল তখন তো তারা সবাই গাড়ি থামিয়ে দিয়েছিলেন আর কি, পেছনের গাড়িগুলোকেও থামতে বলেছিলেন ওয়্যারলেসের মাধ্যম দিয়ে। এর মধ্যে একজন অফিসার নির্দেশ দেন যে তোমরা একজন নামো, নেমে তাদেরকে এখান থেকে সরে যেতে বলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে যেই জওয়ানরা নেমেছিলেন, নামার পর তাদের কাছে যেতে পারছিলেন না, আর ওরাও ওখান থেকে সরছিল না। একটা পর্যায়ে কি হলো, ওরা অদ্ভুত কিছু অঙ্গভঙ্গি করে তাদেরকে ডাকছিল, এবং একে একে 7টা নারী অবয়ব, যাদের চেহারাটা কোনো অস্বাভাবিক চেহারা ছিল না, ভয়ঙ্কর কিছু ছিল না, স্বাভাবিক মানুষের মতোই ছিলেন তারা, তবে খুবই সুন্দরী রমণী ছিলেন। হঠাৎ করে এই ধরনের 7টা অবয়ব আসার পর, ওই সময় তো টহল চলছিল, তাদের প্রতি খুবই বিরক্ত হন এই যারা এই টহলের নেতৃত্বে যারা ছিলেন। তখন তাদেরকে ধরার জন্য, বিশেষ করে তাদের ওই সময়তে একটা গুরুত্বপূর্ণ অপারেশনে যেতে হচ্ছিল, তারা চিন্তা করেছিলেন তাদের অপারেশনকে বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা তাদেরকে পাঠানো হয়েছে। যেহেতু ওইখানে যারা এসেছিলেন তারা তো কেউই লোকাল না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাকরি করতে আসছিলেন, তাদেরকে এখানে পাঠানো হয়েছে। তো এই কারণে ওনারা বিষয়টা ওইভাবেই দেখেছিলেন। তাদেরকে ধরার জন্য যখন গাড়ি রওনা দেয়, তারা না একটা তারা দেখলো কি তারা একটা মাঠের মধ্যে চলে এসেছে। তারা না কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। যখনই তাদেরকে ধরার চেষ্টা করা হয়, তারা ছুটে ছুটে এদিক ওদিক ছোটাছুটি করে, কোনোভাবেই তাদেরকে আটকানো যায় না। এখন তারা তো নারী অবয়ব, তাদেরকে তো ফায়ার করা যায় না, আর তাদের হাতে তো অস্ত্র নাই যে অস্ত্র আছে তারা তাদেরকে উল্টো আক্রমণ করতে পারে, এই জন্য ফায়ার করবে। বিষয়টা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই যে 7টা আর্মির গাড়ি সমানে ঘুরছে তো ঘুরছেই, সেখানে যে শুধু আর্মির গাড়ি ছিল বিষয়টা এরকম না, যৌথ বাহিনী বলতে যেটা বোঝায় সম্মিলিত একটা বাহিনী ছিল, তবে আর্মি ছিল বেশি সেখানে। তো এই যে ঘুরছে, ঘুরতে ঘুরতে তারা অস্থির হয়ে গেছে, একটা দিকভ্রান্ত অবস্থা। একটা পর্যায়ে দেখা গেল এই 7টা অবয়ব পাশে একটা বাড়ির ভিতরে চলে গেল। এরপরে তাদেরকে দেখা যাচ্ছিল না। তখন গাড়ি থেকে অফিসার নেমে অন্য যারা সদস্য আছে তাদেরকে বলেন যে এই বাড়ির যিনি কর্তা তাকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসা হলো, কথা বলে জানা গেল যে ইনি একজন কবিরাজ। তো তাকে যখন বিষয়টা বলা হলো, উনি মৃদু হেসে দিয়ে বললেন যে স্যার, আসলে এখানে এই ব্যাপারটা ঘটে, আমরা বুঝতে পারছি না যে কেন আপনাদের সাথে ঘটলো, তবে এটা অনেক আগে থেকেই ঘটে আসছে। তখন উনি জানালেন যে এই যে রাস্তার পাশে যে বিশাল বড় একটা তেঁতুল গাছ রয়েছে, এই তেঁতুল গাছে 7টা পরী থাকে। এই 7টা পরী কখনো মানুষকে ক্ষতি করে না, তবে রাতের বেলা কেউ যদি
দ্রুত গতিতে যানবাহন নিয়ে এদিক দিয়ে আসে, তাহলে এরা তাদের পথ রোধ করে দাঁড়ায়। আপনাদের বেলা হয়তো এটাই হয়েছে, কিন্তু এই ব্যাপারটা অফিসার মানতে চাচ্ছিলেন না। উনি প্রথমে খুব বিরক্ত হয়েছিলেন, চিন্তা করলেন যে এরা হয়তো এই বাড়িরই সদস্য। ওই বাড়ি সার্চ করেও কিন্তু ওই 7টা অবয়বকে পাওয়া যায়নি। পরবর্তীতে তারা হয়তো খোঁজখবর নিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা রহস্যময় তো। আর তাদেরকে বলা চলে যে প্রায় সারা রাতই ওই মাঠের মধ্যে একটা গোলক ধাঁধার মধ্যে রেখেছিল। এই বিষয়টা অত্র এলাকায় এখনও অনেকেই জানে, যেহেতু 2002 সালের ঘটনা বা তারও কিছু মাস আগের ঘটনা। এখন যারা সার্ভিসে আছেন তারা হয়তো এই বিষয়টা জানেন না বা মুখে মুখে জানেন। আর এই ধরনের ঘটনাগুলো খুব সেন্সিটিভ হওয়ার কারণে ওইভাবে প্রকাশিত হয় না। ওই সময় যারা সার্ভিসে ছিলেন, এতদিনে অনেকেই অবসরে চলে গেছেন, হয়তো মুখে মুখে কেউ কেউ শুনেছেন, বা ওই সময় যারা একদম তরুণ হিসাবে যোগদান করেছেন তারা হয়তো এই ঘটনার সাক্ষী হিসাবে এখনও হয়তো কারো কারো কাছে গল্প করেন। কিন্তু এগুলো লিখিত কোনো দলিল তো আসলে থাকে না। আর আর্মির ব্যাপারগুলো তো অত্যন্ত স্পর্শকাতর, যার কারণে এই বিষয়গুলো বাইরে ওইভাবে প্রকাশিত হয় না। এই তো গেল ওই সময়ের একটা ঘটনা, যেটা ওই এলাকার সকলেই জানেন বলে আমাদেরকে জানিয়েছেন তুহিন ভাই। এরপর আরও একটা অদ্ভুত ব্যাপার আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা। লালমনিরহাট এক্সপ্রেস, এটি যখন এই শ্রুতিধর দরগার পার এলাকা পার হচ্ছিল, হঠাৎ করেই রাতের বেলা এই ট্রেনটি থেমে যায়। ড্রাইভার ট্রেনটি থামিয়ে দিতে বাধ্য হন। আসলে বাধ্য হয়েছিলেন নাকি একাই থেমে গিয়েছিল, ব্যাপারটা কিন্তু এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কারণ বিষয়টা একটা রহস্য রয়ে গেছে। দূর থেকেই নাকি 7টা নারী অবয়ব রেল লাইনের উপর দাঁড়িয়েছিল। ওই ট্রেনের যিনি চালক, ওনাকে আগের থেকে মেসেজ দেওয়া হয়েছিল যে ওই জায়গায় আসলে ট্রেনের স্পিড যেন কমিয়ে দেওয়া হয়, কিন্তু হয়তো কোনো কারণে উনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে দূর থেকে যখন এটা দেখছিলেন, এরপর উনি গতিটা কিছুটা কমালেও ট্রেন থামান নাই, কিন্তু ট্রেনটা নাকি একা একাই থেমে যায় এবং ট্রেনের সামনে ওই অবয়বগুলো দাঁড়িয়েই থাকে। ওই ট্রেনে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু কেউই ট্রেন থেকে নামেন নাই। অনেকেই জানতেন যে এইখানে সমস্যাটা কি হয়। কিছু সময় পর একা একাই নাকি ওই 7টা অবয়ব ট্রেনের উপর, বলতে এই যে রেল লাইনের উপর থেকে তারা সরে চলে যায়। এরপর ট্রেন আবার চলা শুরু করে। এখন পর্যন্ত নাকি রাতের বেলা ওই জায়গা দিয়ে ট্রেন যখন চলে তখন স্পিড কমিয়ে দিতে হয়, তা না হলে ট্রেনটা তারা নাকি থামিয়ে দেয়। এরকম কথা কিন্তু প্রচলিত রয়েছে। আরও একটা ব্যাপার প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ওই জায়গায় আসার পর অনেকেই নাকি ট্রেনের জানালা দিয়ে টর্চ মারতে থাকে সেই তেঁতুল গাছের দিকে। ওই তেঁতুল গাছে অনেকেই নাকি এই 7টা নারী অবয়বকে দেখেছে। তারা ভয়ঙ্কর বেশে কখনোই থাকে না এবং কখনো কোনো মানুষকে কোনো ধরনের ক্ষতি করেছে এমন নজিরও পাওয়া যায় নাই। ওই গ্রামের অনেকেই নাকি এই 7টা রহস্যময় নারী অবয়বকে দেখে, এখনও দেখে। আর ট্রেনে যারা বসে থাকেন তারা যখন টর্চ মারেন ওই জায়গায় আসার পর, তারাও নাকি বিভিন্ন সময় ওই গাছে তাদেরকে বসে থাকতে দেখেছেন। এখনও নাকি সেটা চলমান রয়েছে। অনেকেই নাকি এক স্টেশন থেকে ওঠে ওই জায়গা পার হয়ে পরের স্টেশনে নেমে যায় শুধু ওই তেঁতুল গাছে ওই নারী অবয়বগুলোকে দেখার জন্য। এরপর আসি কাছাকাছি যেই বাই রোড রয়েছে, মানে রাস্তা রয়েছে, সেদিক দিয়ে যখন কোনো গাড়ি চলে, স্পেশালি রাতের বেলা ট্রাক চলে। দিনের বেলাতে কিন্তু এটা কিছু হয় না, একদম স্বাভাবিক। এটা শুধু বলছি রাতের বেলার কথা। তো রাতের বেলা ট্রাক চালক যারা আছেন তাদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে। এমন একজন ট্রাক চালকের ঘটনা উপস্থাপন করব। ওই ট্রাক চালক রাতের বেলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তার সাথে তার হেল্পারও ছিল। যখন ওই শ্রুতিধর দরগার পাড়ের পাশে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন তার রাস্তার সামনে বিশাল চুলওয়ালা একটা মহিলা রাস্তা পার হচ্ছে। তো উনি চিন্তা করলেন এটা আর কি, এটা হয়তো এমনি। এরপর যখন গাড়িটা আরেকটু সামনে এগিয়েছেন, হঠাৎ করে দেখে যে একটা নারী অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, জিগজ্যাগ স্টাইলে
মানে জেড স্টাইলে রাস্তার একবার এপাশ ওপাশ এভাবে দৌড়াচ্ছে। উনি চিন্তা করেন কী ব্যাপারে এত রাতের বেলা এই মহিলা কোত্থেকে আসলে, আর এত জোরে কীভাবে দৌড়ায়? ট্রাকের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো এটা কিন্তু চারটিখানি কথা না, আর ট্রাকটা কিন্তু স্পিডেই চলছিল। এরপর যখন ট্রাকটা থামানো হয় এবং হেল্পারকে উনি নামতে বলেন, নামার পর আর কিচ্ছু দেখেন না। এরপর ওনারা স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। সামনে একটা দোকান খোলা ছিল বেশ অনেকটা দূরেই। যখন ওইখানে ট্রাক থামিয়ে এই বিষয়টি ওই দোকানদারকে বলেন, তখন ওই দোকানদার বলেন যে এখানে এই ঘটনা ঘটে। ওই যে তেঁতুল গাছ রয়েছে, ওই তেঁতুল গাছে থাকা 7 বোন রয়েছে যারা পড়ি, ওরা এই ট্রেন যখন চলে তখন এই ধরনের ঘটনা ঘটায়। আবার এখানে যদি কেউ স্পিডে গাড়ি চালায় সেক্ষেত্রেও এটা হয়। এটা চলমান প্রক্রিয়া, তবে কারো কোনো বড় ধরনের সমস্যা করে না। এটা এখনও চলছে এবং গভীর রাত থেকে ফজরের আগ পর্যন্ত এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় রয়েছেন তারা কি এই 7 কন্যা সম্পর্কে জানেন? 7 কন্যা শব্দটা কেন বলছি জানেন? অত্র এলাকায় এই ব্যাপারটা 7 কন্যা নামে পরিচিত। 7 কন্যার বাগান, 7 কন্যার তেঁতুল গাছ, 7 কন্যা নামে যদি এক নামে বলা যায় সকলেই সেখানে চেনে, শ্রুতিধর দরকারপাড় এলাকায়। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু চাইলে গিয়ে দেখতে পারেন। আর যেহেতু তারা কাউকে কোনো ক্ষতি করে না, শুধু ওই জায়গা দিয়ে যদি স্পিডে কেউ চলাচল করে, দ্রুত গতিতে চলাচল করে, তাহলেই শুধু তারা বিরক্ত হয়। তবে বিরক্ত হলেও বড় ধরনের ক্ষতি করেছে আজ পর্যন্ত এমন নজির পাওয়া যায়নি। তেঁতুল গাছ সংলগ্ন বাঁশঝাড়ও রয়েছে, সেখানেও নাকি তাদেরকে দেখা যায়। তুহিন ভাই এমনটাই জানিয়েছেন। অত্র এলাকার অনেকেই নাকি তাদেরকে দেখেছে। তবে আবারও বলছি, কখনোই ভয়ঙ্কর স্রোতে মানে বিভৎস স্রোতে তারা কাউকে দেখা দেয়নি। এটাই হচ্ছে আশার কথা। মানে কেউ যে তাদেরকে দেখে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাবে এমনটা আজ পর্যন্ত হয়নি। তবে এই 2025 সালে এসেও যদি আমরা শুনি যে ট্রেন চলা অবস্থায় ট্রেন থেমে যায়, আবার ট্রেনের জানালা দিয়ে ওই বিশেষ জায়গায় এসে 7 কন্যাকে দেখার জন্য অগণিত মানুষ টর্চ লাইট মারে, তাহলে ব্যাপারটা তো অদ্ভুত শোনা যাবে, তাই না? তবে অদ্ভুত হলেও ব্যাপারটা সত্য, এই বিষয়ে তুহিন ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো 7 কন্যার এই ব্যাপারটা? আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রথম ঘটনা। সেদিন সারা রাত ঘুমাতে পারেননি রেফায়েত ভাই। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। সেই ব্যথাতে কাতরাতে কাতরাতে ভোরে ফজরের নামাজ পরে ঘুমাতে গেছেন। সন 1999। সেবার তিনি মাত্রই মানিকগঞ্জ থেকে ফিরেছেন। সেখানে এক পরিচিত লোক ইন্তেকাল করায় সেখানে তাকে যেতে হয়েছিল। তো যেদিন ফিরবেন সেদিন রাতের বেলা থেকে সারা শরীর ব্যথা। দাফন করার সময় কবর খুঁড়ল কি না, এই জন্য কি ব্যথা হচ্ছে তিনি বুঝতে পারছিলেন না। আর তার শরীরের প্রায় সময় ব্যথা হয়, কিন্তু এরকম ব্যথায় তার সাথে সাথে জ্বর চলে আসার কথা, কিন্তু জ্বর ভাবও লাগছে না, বাট শরীর প্রচণ্ড ব্যথা। খারাপ কিছুর আভাস তিনি এরকমভাবেই স্বপ্নে পান, ব্যথা পেয়ে যান অথবা সারা শরীরে ব্যথায় ভুগতে থাকেন। ঠিক পরের দিনের ঘটনা। সেবার ছিল রমজান মাস। 12ই রমজানে তিনি শীতে বাসায় ছিলেন। সেহরি করতে বসেছেন, এমন সময় দরজায় খুব কড়াভাবে নক শব্দ। দরজা খুলে দেখেন মিজান। মিজান হচ্ছে সেই ছেলে যার সাথে তিনি জামাতে যায়। আর মিজান ছেলেটা সবসময় খিদমতের সাথীদের সাথে খিদমত করেন। ছেলেটা হাঁপাচ্ছে আর বলছে, হুজুর একটা বিপদ, আমার ছোট বোনকে না খুঁজে পাচ্ছি না। রাতের বেলা ঘুমাতে গেল, সাহারির জন্য আম্মা ডাকতে গেল, কিন্তু রুমে দেখলাম নাই। রুমের ভেতর কেমন কোনো নিশানা পাচ্ছি না, জানালা ভাঙার কোনো ধরনের চিহ্ন নাই, কোনো কিছুর চিহ্ন নাই। ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল। তাহলে গেল কোথায়? এদিক সেদিক 1 ঘন্টা খানেক খুঁজলাম হুজুর, পুলিশকে জানালাম, কিন্তু পুলিশ জাস্ট রিপোর্টই লিখলো। বোনটার বয়স হুজুর মাত্র 18। এই বয়সে কোথায় গেল? এত রাতে কি অবস্থা? বাসার সবার অবস্থা খারাপ। আব্বা খুব চিন্তায় আছে। আব্বার অবস্থা তো আপনি জানেন, হাঁটতে পারে না, প্যারালাইজড রোগী। এই টেনশনে আবার ওনার কিছু হয়ে গেলে আম্মার চিৎকার চেঁচামেচিতে এলাকা এক জায়গায়। কিছু একটা কি করা যায় হুজুর?
তো মানিকগঞ্জ থেকে রেফায়েত ভাই ফেরার পথে ওস্তাদরা জানিয়ে দিয়েছেন বেশ কিছুদিন তারা তার সামনে আসবেন না, কারণ তার শরীরের ব্যথাও আরও বাড়বে তারা আসলে। কারো উপকার করতে চাইলে কোরআন শরীফে আছে, সূরা কালাম জানা আছে, হেল্প করে দিও। তো তিনি যে কিছু করতে পারছেন না সেটা ছেলেটাকে জানিয়ে দেয় আর বলে দেয়, ইনশাল্লাহ তোমার বোনকে পাওয়া যাবে, ইন্নালিল্লাহ পড়তে থাকো, আল্লাহ তোমাদেরকে কষ্ট দিবেন না, তোমার বোন চলে আসবে। মিজানকে তিনি অত্যাধিক স্নেহ করেন, তাই মিজানের সাথে এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি নিজের শরীরের বিরুদ্ধে যান ওদের বাসায়, ইচ্ছার বিরুদ্ধে। ওদের বাসায় কেউই পর্দা করে না, শুধু মিজানই আল্লাহর রাস্তায় সময় দেয়, বাকিরা তেমন একটা গুরুত্ব দেয় না। এমনকি মিজান দাড়ি রাখবে শুনে এই দাড়ি কাটার জন্য বহু জোর জবরদস্তি করা হয়েছিল। যাই হোক, ঘটনায় আসি। এই রেফাত ভাইয়ের ছোট ভাই মিজানও একসাথে রেফাত ভাইয়ের ছোট ভাই এবং মিজান একসাথে মিজানদের বাসায় পৌঁছায়। খুব দূরে না, রিক্সাতে 10-15 মিনিট লাগে, একই মহল্লার লোক। তো মিজান সাথে সাথে রেফাত ভাইকে ভেতরে নিয়ে যায়। রেফাত ভাই ওই বাড়িতে ঢোকার সময় মিজানকে বলেন, তোমার বোন দেখতে কেমন? তো মিজান সাথে সাথে বলে, আমি ছবি দিচ্ছি, আপনি দেখেন। তো মিজান খুব কান্না ভাব। মিজান একটা ছবি ড্রয়িং রুমে নিয়ে আসে, ছবিটি রেফাত ভাই হাতে নেন ও দেখেন, আর কিছু বললেন না, কারণ তখন ফজরের আজান হচ্ছে, পানিটা খাওয়া দরকার ছিল। রেফাত ভাই সময় পেলেন না। ফজরের নামাজ মিজানকে সাথে নিয়ে পড়লেন। পড়া শেষে মিজানকে বললেন, আল্লাহ আল্লাহ করো, তোমার বোনের জন্য দোয়া করো, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো নামাজ শেষে মিজান বাসায় গেল না, ওর বন্ধুদের নিয়ে খুঁজতে বের হয়ে গেল। মিজানের মধ্যে হাইপ দেখে রেফায়েত ভাই আর বাসায় যেতে পারলেন না। এদিকে মিজান বেরিয়ে গেল আর রেফায়েত ভাই মিজানদের বাসায় গেল। রেফায়েত ভাই বাসায় নক করতেই মিজানের ছোট ভাই মামুন গেট খুলে দিল। মামুনকে রেফায়েত ভাই জিজ্ঞেস করলো, তোমার মা আছে? তখন মামুন বলল, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। মামুন ওরা সবাই রেফায়েত ভাইকে চেনে। প্রায় 10 মিনিট পর মিজানের মা এবং মিজানের খালা ড্রয়িং রুমে আসে। তারা জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা? আর এমনিতেও পার্সোনালি তারা রেফায়েত ভাইকে পছন্দ করতেন না, কারণ মিজান রেফায়েত ভাইয়ের ব্যাপারে অনেক কিছু বলতো বাসায়। তো রেফায়েত ভাই সেই বাসায় যায় ওই ফজরের নামাজের পর। যেহেতু তারা তাদের মেয়েকে খুঁজে পাচ্ছিল না, তাই তারা সজাগে ছিল। রেফায়েত ভাই বাসায় যেয়ে বসেন, তার সামনে একটা মেয়ে ড্রয়িং রুমের সাথে যে জানালা অ্যাটাচ টু ডাইনিং স্পেস ছিল, সেখান দিয়ে একটা মেয়ে বারবার উকি মারছে আর ইশারা করছে। ইশারাটা এমন যে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এবং চোখ বড় বড় করে ইশারা করছে যে না গেলে খবর আছে। রেফাত ভাইও দেখেও না দেখার ভান করছে মেয়েটার দিকে। আর এদিকে মেয়েটা একবার বটি নিয়ে আসে আর একবার ছুরি নিয়ে আসে। 2টা ছুরি একসাথে করে ঘষে রেফাত ভাইকে দেখায়। রেফাত ভাই মনে মনে সূরা পড়ে পা দিয়ে তার চেয়ারের সামনে একটা ইশারা নিশানা করে দিয়ে বসে। মিজান ততক্ষণে চলে এসছে, হাঁপাতে বলছে, সারা এলাকা বাস স্ট্যান্ড তন্ন করে খুঁজলাম, হুজুর পাচ্ছি না ওকে, ওর কোথাও যাওয়ার জায়গা নেই। আর মিজান মাত্রই চিল্লা থেকে 2 দিন আগে এসেছে। তো মিজান আসলে বুঝতে পারছে না ঘটনাটা কি। আর রেফায়েত ভাইয়ের তো মসজিদ থেকে বাসায় যাওয়ার কথা, রেফাত ভাই এখানে কেন? রেফাত ভাই ওনার ওই মিজানের চেহারা দেখেই বুঝতে পারছিল আসলে মিজান কিছু একটা এরকমই বলতে যাচ্ছে। ওদের বাসায় রেফাত ভাইকে দেখে একটু অবাক। তো মিজানের মা আসে, বসে মিজানের মা রিফাত ভাইয়ের সামনে। রেফাত ভাই বলল, এই বাসায় আপনারা কে কে থাকেন? মিজান কথা বলতে গেলে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার আম্মু বলুক, তুমি চুপ করে বসে থাকো। মিজানের মা বলতে লাগলো, আমি, মিজানের আব্বা, মার্জিয়া, মিজান এবং মামুন, সাথে আমার বোন এখন এই মুহূর্তে আছে, আর আমার আম্মা থাকে। আম্মার বয়স অনেক। আচ্ছা, তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আপনাদের বাসায় কে কে আছে? বললো, আমার আম্মা, মিজান তো আপনার সামনে, মামুন ঘুমাতে গেল, আর মিজানের আব্বা শুয়ে আছে, আমার বোন আছে, আমার আম্মা আছে, সে হাঁটতে পারে না, মিজানের আব্বা হাঁটতে পারে না। আচ্ছা, তাহলে আমাকে গত 30 দিনে কি হয়েছে বলবেন কি? তখনই মিজানের মা ভরকে যায়, কেন 30 দিনের কথা আপনাকে জানতে হবে কেন? আপনাকে তো কেউ কিছু উদ্ধার করতে বলেনি। তখনই রেফায়েত ভাই সেখান থেকে উঠে দাঁড়ায়। অপমান না, আসলে কেউ যদি নিজ থেকে না চান তাহলে সেখানে নিজেকে প্রকাশ করার কোনো মানে নাই। রেফায়েত ভাই তৎক্ষণাৎ বলে উঠল, দেখুন, আমি যা দেখছি তা আপনাদের বোঝাতে পারবো না, আর আপনারা যা 30 দিনে দেখেছেন তা আমাকে বুঝাতে পারলেই বরং আপনাদের মেয়েকে খুঁজে পেতে সাহায্য করতে পারবো। আমার সমস্যা না, সমস্যা আপনাদের।
ভেতর থেকে রেফাত ভাই একটা ডাক খুঁজে পেল। মিজানের আব্বা ডাকছে, মিজান। তো মিজান সেই রুমে যায় এবং ফেরত এসে বলল, হুজুর, আব্বা আপনার সাথে দেখা করতে চায়। রেফাত ভাই 2-3 কথা চিন্তা করে সেই রুমের দিকে চলে যায়। রুমে ঢোকার আগেই যে প্যাসেজ দিয়ে পার হওয়ার লাগে, সেই প্যাসেজের শেষ মাথায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটার আগে শরীরে যে কাপড় পরা ছিল সেটা রেফাত ভাই স্পষ্ট খেয়াল করতে পারছিলেন না, কারণ পুরো শরীর দেখা যাচ্ছিল না। এখন আবার সেটা না, এখন মেয়েটা কাফনের কাপড় দিয়ে শরীর পেঁচানো। সকালের আলোয় একদম স্পষ্ট, কিন্তু সেই জায়গার প্যাসেজটা অন্ধকার। তার সাথে সাথে মামুনও আছে, কিন্তু একটু আগে এই প্যাসেজ দিয়ে মামুনও কিন্তু গেছে, কিন্তু সে খেয়াল করেনি। যাকে প্যাসেজের প্যাচ না খুঁজে মিজানের আব্বার সাথে কথা বলতে চলে যায় রেফাত ভাই। মিজানের আব্বা বলছে, আজ থেকে 20-25 দিন আগের দিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছিল। মিজান তখন চিল্লায়, মামুন ওর রুমে ঘুমাচ্ছে। চিৎকার শুনে সবাই আঁতকে ওঠে। চিৎকার এমন যে কেউ মারা গেছে। সবাই উঠে লাইট জ্বালিয়ে মার্জিয়ার রুমে যায়। যে দেখে মার্জিয়া ফ্লোরে পড়ে আছে, ফ্যানের মধ্যে রক্ত লেগে আছে, আর ফ্যান থেকে সেই রক্তগুলো টপ টপ করে পড়ছে। মনে হচ্ছে ফ্যানের পাখাটার লাইনটা রক্তের লাইনের সাথে লাগানো এবং সেখান থেকে কোনো লিকেজ আছে, সেটা থেকে রক্ত টপ টপ করে পড়ছে। অথচ মার্জিয়ার শরীরে ছিটে ফোঁটা পর্যন্ত রক্তের দাগ নেই। সেদিন সারা রাত মার্জিয়ার মাথায় পানি ঢালার পর মার্জিয়ার যখন জ্ঞান ফেরে, তখন মার্জিয়া কথা বলতে পারছিল না। তৎক্ষণাৎ পাশের বাসার ভাড়াটিয়ার সাহায্য নিয়ে মার্জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সুস্থ দেখলে ডাক্তাররা মার্জিয়াকে ডিসচার্জ করে দেয়। মার্জিয়া বাসায় এসে বলে সেই রাতের বেলা গল্পের বই পড়ছিল। গল্পের বই পড়ার সময় এক ফাঁকে তার পানি খেতে উঠতে হয়। তিনি উঠে ডাইনিং স্পেস থেকে পানি খেয়ে তার রুমে ঢুকতেই দরজা পেছন থেকে ফট করে লেগে যায়। অথচ সেই দরজা নর্মাল 8-10টার মতো দরজা না, যেটা এখনকার মতো দরজা। লাগানোর জন্য সিটকিনি দিতে হতো, ধাক্কা দিতে হতো, আরও কত কিছু, কিন্তু সিটকিনি ছাড়াই দরজাটা আটকে আছে। আর রুমের লাইট জ্বলতে নিভতে শুরু করে। প্রথমে মামুন মামুন বলে ডাকলেও কেউ শুনতে পায় না। আব্বা আম্মা বলে অনেক চিৎকার করছে, কেউ শুনতে পায় না। তিনি দেখেন এই জ্বলা নিভা লাইটের মধ্যে নাকি দেয়াল থেকে একজন মহিলা মানুষ রুমে এসে ঢোকে। সে রুমে ঢোকার সময় নাকি মানুষের একটা মৃতদেহ টেনে হেনে হিচড়ে নিয়ে রুমে প্রবেশ করে, দেয়াল ভেদ করে। সেই মৃতদেহর 2 পায়ে রশি বাঁধে এবং ফ্যানের ওপাশে রশি ছুঁড়ে এই পাশে নিয়ে আসে এবং একরকম করে মৃতদেহটাকে উপরে নিয়ে ঝুলিয়ে তোলে। এরপরে ঝোলানোর পর মৃতদেহের মাথার নিচে পা ফ্যানের সাথে ঝোলানো। মাংসের দোকানে যেভাবে মাংস ঝুলে থাকে সেরকম চিকন রড সেই দেহতে আটকা। আর এসব দেখে সাধারণের মাথা ঠিক থাকার কথা না, মার্জিয়ার মাথা কিভাবে ঠিক থাকে? সে তো চিৎকার দিচ্ছে। সূরা সম্পর্কে তেমন ধারণা নেই বললেই চলে। অল্প কিছু সূরা পারে, কিন্তু সেটাও ওই সময় মনে আসছে না। হঠাৎ এই দৃশ্যে আল্লাহকে স্মরণ করতে থাকে মার্জিয়া এবং চিৎকার করতে থাকে। মার্জিয়া ফিল করতে থাকে প্রথম তিনি আল্লাহর নাম নিচ্ছেন। বর্ণনা দিতে যে কেঁদে দেয় মেয়েটা আমার, এটা মিজানের বাবা বলছে যে লাশটা কষাইখানায় মাংস ঝুলিয়ে রাখা হয়, সেটা ও যখন নিজের মৃতদেহ দেখে তখন আর হুঁশ থাকে না। তখন পর্যন্ত ঠিক ছিল, ওই মৃতদেহটাকে দেখার পর যখন দেখে এই মৃতদেহটা ওর নিজের, তখন আর হুঁশ থাকে না ওর। ও দেখে পেছন থেকে দরজা আপনি খুলে গেছে, লাইট জ্বলছে, আর সে মাটিতে পড়ে গেল। এরপরে মার্জিয়ার আর কিছু মনে নেই। সেদিনের পর থেকে মেয়েটা তার একদম নামাজের দিকে মনোনিবেশ শুরু করে। নামাজ এমনভাবে পড়া শুরু করলো যে ও কুরআন বাংলায় পড়া শুরু করে। ওর ঘরে কুরআন রাখা হলো, যে মেয়ের ঘরে কখনো কুরআন, ইভেন আমার বাসায় কখনো কুরআন রাখা ছিল না, শুধু মিজানের ঘরে কুরআন থাকতো। ও ঘুমটা দেওয়া শুরু করলো, কিন্তু এই অভ্যাস ওর ছিল না। ওই ঘটনার কিছুদিন পর আমি স্বপ্নে দেখি, মার্জিয়ার বাবা বলে যে আমি স্বপ্নে দেখি এক লোক আমার বাসার নিচে দাঁড়িয়ে। আমি ছাদের উপর মার্জিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। যেরকমটা সময় মার্জিয়া আমার ছোটবেলায় আমার কোলে ছিল, সেরকমভাবে আমি স্বপ্নে দেখছি আমি দাঁড়িয়ে আছি। নিচে একটা লোক আমার দিকে তাকিয়ে 20-30টা পাথর ছুঁড়ে মারলো, আর আমার মেয়েটার মাথাটা ফেটে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে একটা দা এসে আমার পায়ে পড়লো, আর আমার পাটা শরীর থেকে আলাদা হয়ে গেল এবং পাটা ছাদ থেকে নিচে পড়ে গেল। সেই লোকটা বাসার নিচে কাছে এসে আমার পাটা তার কাঁধে তুলে নিয়ে চলে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীর ভেজা। রাত তখন 3টা বাজে প্রায়। সেদিন রাতের বেলা মার্জিয়ার মাকে উনি বললেন যে মার্জিয়া ঠিক আছে নাকি দেখে আসো। তো মার্জিয়ার মা যায়, দেখে এসে বলে ও ঘুমাচ্ছে, ঠিক আছে। তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ? বাদ দাও, কিচ্ছু হবে না, তোমার মেয়ে এখন সুস্থ আছে। এই বলতে দেরি মার্জিয়ার চিৎকার সবাই শোনে।
মার্জিয়ার বাবা যেহেতু বিছানা থেকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ নামতে পারছিলেন না, তাই মার্জিয়ার মা গেল মার্জিয়ার রুমে। মার্জিয়া ওই রুম থেকে দৌড়ে মার্জিয়ার বাবা রুমে আসলো আর বলতে লাগলো, বাবা আমি না একটা স্বপ্ন দেখি যে কি কি আবোল তাবোল একটা লোক বটির মতো কি যেন তোমার পায়ে ছুঁড়ে মারলো, আর তোমার পাটা আলাদা হয়ে গেল, আর পাটা নিচে পড়ে গেল, এবং সেই লোকটা পাটা তার কাঁধে নিয়ে হেঁটে চলে গেল। ওই মুহূর্তে আমি আমার শরীরে কে যেন আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে এরকমটা ফিল করি। আমি স্পষ্ট ঘুম ভাঙা অবস্থায় সেই হাতের স্পর্শ পেয়েছি। আব্বা, এই বাসায় প্রবলেম আছে, এই বাসা ভাড়া দিয়ে চলো অন্য কোথাও চলে যাই। মার্জিয়ার বাবা মার্জিয়াকে কিছু বলতে লাগলো, কিচ্ছু হবে না, বলে যে কিচ্ছু হবে না, তুই টেনশন করিস না, তুই এটা নিয়ে একদমই ঘাবড়াস না, কিছু হবে না। এর কিছুদিন পর মার্জিয়ার রাতের বেলা ঘুম ভাঙে। ও বুঝতে পারছিল ওর রুমে কেউ আছে। 20-এর মতো কয়েকটা দিন গেছে নিশ্চয়ই, আবার সেই একই ঘটনা রুমে ঘটতে যাচ্ছে। সেই রুমে লাইট বন্ধ হচ্ছে, নিভছে, লেপের নিচ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল এরকমটা কিছু একটা। মার্জিয়া তার ঘরের ভেতর কয়েকটা মানুষের হাঁটার শব্দ পাচ্ছিল। যেহেতু সেদিন ভয় পেয়েছিল, তাই কোনো মতেই সে লেপের মুড়ি সরাচ্ছিল না, যদি উল্টাপাল্টা কিছু চোখে পড়ে। মার্জিয়ার শব্দ পাচ্ছিল এরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কোনো একজন পড়ছিল না, এটা একসাথে একই তালে 7 থেকে 8 জন পড়ছিল। এই রুমটা খুব বেশি বড় না, একসাথে 8 জন দাঁড়ালে রুমের ফার্নিচারের সাথে এত জায়গা পাওয়া মুশকিল, অথচ এই শব্দ একদম পরিষ্কার। 5 মিনিট পর শব্দটা ধীরে ধীরে ডাইনিং স্পেসের দিকে চলে গেল। মেয়ের মায়ার চোটে এই অবয়বগুলো কি বাবা মার রুমে যাচ্ছে নাকি, সেই চিন্তা করে সে তার লেপের মুড়ি সরায়, এবং সে চিন্তা করে যে আমার ভাইও তো পাশের রুমে আছে, মামুনের কথা চিন্তা করে তিনি লেপ সরান এবং দেখেন মেঝেতে একটা কবর উপর একটা নাম লেখা, তা হলো মার্জিয়ার বাবা। মার্জিয়া সেই কবরের পাশ দিয়ে তার বাবার রুমের সামনে কবর খোঁড়া দেখতে পায়, এমন অবস্থায় যে ওকে বাবার রুমে ঢুকতে গেলে কবরটা ক্রস করে যেতে হবে। কিন্তু এর আগেই মার্জিয়া তার ডাইনিং রুম থেকে মামুনকে ডাকতে যায় বাবা মার আগে। মামুন এসে দেখে মার্জিয়া কান্না করছে। মামুন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন মার্জিয়া বলে এরকম কবর খোঁড়া দেখেছে সে। মামুন যায় ঠিকই, কিন্তু মার্জিয়ার বর্ণনা স্বরূপ কিছুই পায় না। আর মার্জিয়া ঘুমাতো না এই সমস্যা শুরু হবার পর থেকেই। দিনের বেলা চুপ করে থাকতো, আর হয়তো ঘুমাতো। ও রুমের ভেতর থেকে কুরআন শরীফের শব্দ আসতো প্রতিদিন, কিন্তু কেউ ওর রুমে যেতে পারতো না। ওই অবস্থার পর থেকে ও চলে যাওয়ার 5 থেকে 7 দিন আগে তো আগে যা একটু রুম থেকে বের হতো সেও হতো না, ভেতরে কাউকে ঢুকতে দিত না। ওর এন্ট্রান্সের যে দরজা, ওটার মধ্যে কোনো পর্দা নাই। ও কি করতো, কাঁথা দিয়ে ওই দরজার উপর দিয়ে দিত, যাতে ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা কেউ দেখতে না পায়। ও যে চলে গেছে, সেই চলে যাওয়ার মধ্যে হয়তো কোনো কিছু এরকম প্যারানর্মাল কিছু আছে। ও যে চলে যাবে এটা মার্জিয়ার বাবা স্বপ্নে দেখেছিল। মার্জিয়ার বাবা বিগত 7-8 দিন স্বপ্নে দেখত একটা মেয়ে তাদের বাসার পাশে সারাক্ষণ ঘুরে বেড়ায়। মেয়েটার বয়স বড়জোর 8 কি 9 বছর হবে। মেয়েটা হুবহু মার্জিয়ার ছোটবেলার 8-9 বছরের অবয়ব, কিন্তু মার্জিয়া না। মেয়েটা পুরো বাড়ি ঘুরে বেড়াতো। কয়েকদিন আগে স্বপ্নে সেই মেয়েটা তার কাছে আসে। মেয়েটার সাথে 10 থেকে 12 জন মানুষ, ওদের সবার সাথে একটা লাশের খাটিয়ার উপরে আরবি হরফে লেখা বিশাল বড় একটা চাদর টাইপ, যেটা মানুষ মারা গেলে খাটিয়ার উপরে দেওয়া হয়। খাটিয়ার মধ্যে একটা লাশ কাফনে মুড়ানো। মেয়েটা লিডারদের মতো ওই 10-12 জনের সামনে বলল, মার্জিয়াকে নিয়ে যাচ্ছি, আপনার অনেক দোষ আছে, অনেক দোষ করেছেন, এবার মাসুল দেওয়া শেষ হচ্ছে আপনার। এই বলে মেয়েটা চলে যায় এবং ওই পিছনে বসে 10-12 জনের পিছনে হেঁটে হেঁটে চলে যায়। এরপরে এই যে মার্জিয়া নেই, বাসায় ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রেফাত ভাই বলল, আচ্ছা আরও কিছু ঘটনা এড়িয়ে যাচ্ছেন, সেগুলা পরিষ্কার করেন। আমি আপনার চোখে, কপালের ভাঁজে ও কথার মধ্যে আরও ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি, সব বলেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস দিয়ে প্রায় কেঁদেই ফেলল। তিনি বলেন, দেখেন আমি আসলে দোষী। আমি একদিন কুরআন শরীফকে ছুঁড়ে ফেলেছি। আমি চাইনি এসব আমার ছেলে মেয়ে শিখুক। আমি ধর্মে বিশ্বাস করি না। জানি না এটার জন্যই কি আমার এই অবস্থা নাকি, আমি জানি না। এছাড়া আর কিচ্ছু না। একটা সময় পাটা প্যারালাইজড হয়ে যায়। রেফাত ভাই বুঝতে পারলো এই লোকের কোনো সাহায্য করা যাবে না। এই লোক আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলেছে। এর মধ্যে না আছে ইসলাম ও ধর্মের ছোঁয়া। এই লোক কখনো কান্না করছে, কিন্তু স্বার্থ উদ্ধার হলে হাসবে, পেছনে পেছনে হাসবে। এই লোকের পতন তো কনফার্ম।
মিজান সব শুনল, মাথা নিচু করে কাঁদতে লাগলো। রেফাত ভাই মিজানের ঘাড়ে একটু জোরে বাড়ি মেরে বলেন, তোমার বাবা এখানে এখনও কিছু কথা লুকিয়ে গেছেন। সমস্যা নাই, তোমার বাবার জন্য কিছু করব না। যে মেয়েটা তোমার বাবার ভুলের শিকার, সেই রহস্য উদ্ঘাটন তো আমি অবশ্যই করব। তুমি ভেবো না, আল্লাহর রাস্তায় থেকো, আল্লাহর রাস্তায় মেহনত করো, দেখবে মেহনতের মিঠা ফল আখিরাতে পর্যন্ত শেষ হবে না। রেফায়েত ভাই বলল, আমি আজ যাই, সবাই ভালো থাকবেন। রেফাত ভাই মেয়েটাকে দেখছে দরজার বাইরে দাঁড়িয়ে আছে বের হওয়ার সময়। মেয়েটাকে কেউ দেখছে না। রেফাত ভাইয়ের হাত ধরে মার্জিয়ার বাবা বলছে, আপনি আসলে কি? রেফাত ভাই বলল, আমি একজন মানুষ। আপনার মেয়েকে না, আমি মিজানের বোনকে খুঁজে দিব, আপনি আরও ভুগবেন। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, ইসলাম তার মনোনীত একমাত্র দিন। মানুষের জন্য তিনি এই দিন নির্দিষ্ট করে দিয়েছেন। এছাড়া অন্য কোনো দিন বা ধর্মের মানুষের কাছ থেকে তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রা আল ইসলামি দিনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আলী ইমরান আয়াত 3 আয়াত 85। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের অনুসরণ করবে তার পক্ষ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না, আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং ক্ষতি যা হওয়ার হয়ে যাচ্ছে, আপনি কিছু কথা লুকালেন যা আমি জানবো এবং এই জেনে এই রহস্য উদ্ঘাটন করে দিব। যা করছেন তার জন্য কিছু মাসুম মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামুন ছেলেটা আপনার ছেলে, যার মধ্যে বিন্দুমাত্র ইসলামের লেশ পর্যন্ত নেই। এই ছেলেটা আপনার, এই ছেলে দিনের রাস্তায় চলছে, মিজানের কথা বলছে। তাকে দেখো আপনারা সাড়া দেননি, বরং তার নামাজে বাধা, তাকে জামাতে যাওয়া থেকে বাধা, তার সুন্নতি দাড়ি কেটে দেওয়ার জন্য আপনারা প্ল্যান করেছেন। আপনারা কি মনে করেছেন কিছু জানি না? তবে খারাপ কিছু আপনাদের উপর আসবেই। ইসলাম খুব সহজ একটা ধর্ম, আপনারা তো কঠিন করে ফেলেছেন। রেফাত ভাই বের হয়ে যাচ্ছে। তিনি আবারও ছাদের উপর সেই মেয়েটা দেখতে পাচ্ছে। দোতলা ছাদের উপর মেয়েটা ইশারা করছে পেছনের দিকটায়। এখন ওর ইশারা দেখতে যায় সময় নষ্ট করে লাভ নাই, সকাল হয়ে গেছে, এখন যেতে হবে। রেফায়েত ভাই সারাদিন ওস্তাদদের ডাকলো। তারা দূরে থাকার কারণে তাদের কাছে একজন ওস্তাদ আসতে পারলো। সে আস্তে আস্তে রাত 2টা। ঘটনা কি জানতে চাওয়ার আগে তাদের নাম ও ঠিকানা দেওয়া হলো। ওস্তাদ বলল যে শেকরে প্রবলেম। তুমি কথা বলার সময় ওর বাবার সাথে কথা বলেছ, ওর মার সাথে বলনি। ওদের পুরা বাসা কি ঘুরেছ? তখন রেফাত ভাই বলল, না। তুমি কি মিজানকে কথা বলতে দেখেছ ওর মার সাথে? রেফাত বলল, না। শোনো, ঘাপলাটা এখানেই, ঝামেলার মূলটা এই জায়গা থেকেই শুরু। এই বাড়িতে আসলে 3-4 জন ভালো জিন ছিল অনেক আগেই, বাড়ি হওয়া থেকে। এই বাড়িটাতে যে 3-4 জন জিন ছিল সব ভালো জিন ছিল। এই জিনগুলো পরহেজগার জিন ছিল। এই জিনগুলোকে বিতাড়িত করেছে মিজানের মা। তুমি কি ওদের বাড়ির প্যাসেজটার সর্বশেষ রুমে গিয়েছিলে? সেখানে মামুনের রুমে ঢুকবার আগে দেয়ালে বক্স করে ছোট্ট একটি জায়গা আছে, যেখানে মিজানের মা পূজা করে, কিছু ভোগ দেয়। সে কার পূজা করে আমি জানি না, তবে তুমি ইসলাম ধর্মের। আস্তাগফিরুল্লাহ। তিনি চান না কেউ ইসলাম ধর্ম মেনে চলুক। আর এদিকে মিজানের বাবা লোভে বিয়ে করেছেন ওনাকে, কারণ পৈতৃক সম্পত্তি হতে মার্জিয়ার মা এই বাড়ি পেয়েছে। আর মার্জিয়ার মা চায়নি মিজানের বাবা ইসলাম ধর্ম কন্টিনিউ করুক। সে আদলে সে অনেকবার চেষ্টা করেছে তাকে বদলাবার জন্য, যার ফলে তিনি তাকে জাদুর মাধ্যমে ধর্ম থেকে দূরে নিয়ে এসেছিল। এদিকে তার ওই কুরআন শরীফ কর্মকাণ্ডের পরে তিনি প্যারালাইজড হয়ে যান এবং তার বাম পার এই অবস্থা হয়। এবং এই যে ভালো জিনরা এখান থেকে যাওয়ার আগেই তার এই অবস্থা করে দেয়। তার পায়ের ভেতর রড ঢুকে দিয়েছিল তারা, পায়ের নার্ভ কেটে দিয়েছিল তারা, কিন্তু সবাই জানে প্যারালাইজড, কেউ বুঝবে না। এদিকে মার্জিয়া সব জেনে হঠাৎ ইসলামের দিকে ঝুঁকে পড়ে। ভয়ে কুরআন লুকিয়ে লুকিয়ে পড়া শুরু করে। যখন তিনি এই খারাপ দিক জেনে যায় তখন সে বাসা থেকে পালিয়ে যায়। তাকে বাসা থেকে পালিয়ে যাবার পেছনে কাজ করেছে সেই পরহেজগার জিনগুলো। মিজান অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু কখনো কাউকে কিছু বলেনি। তার মা যাদের পূজা করত তাদের একাংশ ওই পরহেজগার জিনদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং তার মায়ের খারাপ জিনদের সাথে সেই পরহেজগার জিনের শিকার হয়ে যেতে পারে মার্জিয়া। সম্ভাবনা অনেক প্রখর, আর যদি হয়ে যায় তুমি আর ওকে পাবে না। চেষ্টা চালাতে পারো। এক কাজ করো, যেটা দেখতে পাচ্ছি ওদের বাড়ির পেছনে একটু চেক করে দেখো। এর থেকে আর কিছু বলতে পারছি না। রেফাত ভাই সেই রাতেই মিজানকে খবর দিয়ে ওদের বাড়ির পেছনে একটা খাদের মতো আছে, যেখানে মাছ চাষ করে পাশের বাড়ির লোকজন। কচুরি পানা দিয়ে ঘেরা পুরা জায়গাটা। নিচে অনেক খোঁজাখুঁজি করার পর একদম দূর দেয়ালের কর্নারে মার্জিয়াকে অচেতন অবস্থায় কচুরি পানার নিচে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর সাথে সাথে মার্জিয়াকে রেফার করা হয় সরকারি একটি হাসপাতালে।
সেখানে 2 দিন মার্জিয়াকে রাখা হয় এবং আরেকটি হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানে জানা যায় মার্জিয়ার ব্রেনে সিভিয়ার হেমোরেজের সাইন পাওয়া গেছে। প্রায় 10 দিন হাসপাতালে থাকার পর মার্জিয়া ইন্তেকাল করে। অনেক ক্ষেত্রে অনেক কিছু করে পারা যায় না, কিছু জিনিস বের করা সহজ হয়ে যায় না। কিভাবে মার্জিয়া কচুরিপানার নিচে গেল, কিভাবে আঘাত পেল, আর রেফাত ভাই কোন মেয়েটাকে দেখছিল সেই বাসায় ঢোকার পর আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন। রেফাত ভাই মার্জিয়াকে দেখতে পাচ্ছিল। রেফাত ভাই জানতো মার্জিয়াকে এরা ক্ষতি করে ফেলতে পারে। কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, রেফাত ভাইও চায় না উত্তর দিতে। মিজান সেই বাসা ছেড়ে চলে যায়। মামুনের কথা রেফাত ভাই জানেন না। মিজান বর্তমানে এরকম আল্লাহর রাস্তাতেই আছেন এবং সাউথ আফ্রিকায় থাকেন। মামুন ওর মার সাথে এবং ওদের বাবা ওর মার সাথে থাকে না একসাথে, এটা জানা গেছে, এবং এই জানা গেছিল 2009 সালের দিক থেকে। কিন্তু এরপরে ওদের সাথে আর রেফাত ভাইয়ের তেমন একটা যোগাযোগ নেই। ওরা সেই বাসা বিক্রি করে চলে গেছিল। এলাকার লোকজন যারা কিনেছিল তাদের বলেছিল যাতে হুজুর নিয়ে সেই বাড়ির কাজ শুরু করে। এই তো এখন আগের বাড়িটা নেই, কিন্তু মিজানের কথা প্রায় সময় রেফাত ভাইয়ের মনে পড়ে। বর্তমান ঠিকানা মিজান জানে না, রেফাত ভাইয়ের বর্তমান ঠিকানা মিজান জানে না, হয়তো আর কোনোদিন যোগাযোগও হবে না। তো এইটাই ছিল ঘটনা। অনেক সময় অনেক ঘটনা সলিউশন করতে সলিউশন যে করা যাবে এবং সলভ যে করা যাবে, সলিউশন পাওয়া যাবে, এটা কিন্তু সম্ভব না। আবার অনেক ঘটনা শোনার সাথে সাথে দেখা যায় ঘটনার ওই জায়গায় শেষ হয়ে যাচ্ছে। রেফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট্ট একটা ঘটনা আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমি জানি না আমার এই ঘটনাটি শোনার পর আপনারা কে কি ভাববেন। প্রথম এপিসোডে এই ঘটনাটি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু অফিসের ব্যস্ততায় আমি পাঠাতে পারিনি। ফেসবুক এখন বলা চলে আমি চালাই না, তাই আজকেই আমি আমার ঘটনাটি মেইল করলাম। আমার বাড়ি রাজেন্দ্রপুরে, গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর। পড়াশোনা ঢাকাতেই করেছি, কিন্তু চাকরির সুবাদে আমাকে চলে যেতে হয় পাবনায়। পাবনা সদরেই একটা ফার্মে চাকরি হয়েছিল আমার। পাবনা শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না তেমন পরিচিত। তাই এক প্রকার বাধ্য হই সেখানে একটা মেসে আমি ভাড়া উঠলাম থাকার জন্য। বেশ ভালোই চলছিল আমার দিনকাল। সকাল হলেই অফিসে চলে যেতাম, বিকেলে ফেরার পথে বেশ খানিকক্ষণ ঘুরে দেখতাম পাবনা শহরটা। তারপর একটা সময় চলে আসতাম। সঙ্গত কারণে মেসের নাম এই মুহূর্তে আমি বলছি না। খুব ছোট ছিল মেসটা, দোতলা ছোট একটা বাড়ির মতো। সব মিলিয়ে 9টার মতো রুম ছিল, উপরে এবং নিচে। নিচে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমেই আমার সাথে আরও 2 জন থাকতো। সমস্যা ছিল একটাই, যে মেসে ইলেকট্রিসিটি বারবার চলে যেত। গরমে ওই রুমে থাকার মতো কোনো অবস্থাই থাকতো না। তাই অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে ওই ম্যাচের উপরের কোনো একটা রুম আমি ভাড়া নিতে পারি কিনা। এমনটা যখন ভাবছিলাম, হঠাৎ করেই ঈদের একটা বড় ছুটি চলে আসে। আমিও ঢাকায় চলে আসি। ততদিনে অনেক কিছু ঘটে যায় সেই পাবনা শহরের ছোট্ট মেসটাতে। ঈদের ছুটি কাটিয়ে যখন আবারও চাকরিতে জয়েন করলাম, খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে দোতলার পশ্চিম পাশের একেবারে কোণার রুমটা তালাবদ্ধ। দেখেই মনে আনন্দ খেলে গেল, যে ভাবলাম ওই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। মেসটা যে দেখভাল করতো চুনু মিয়া, তার সাথে যোগাযোগ করে বললাম আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কথা শুনে তিনি এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন যেন মনে হচ্ছিল খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। তাই আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে ওই রুমটাতে আমি একাই থাকবো, কিন্তু চুনু মিয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি বললেন না। শেষ পর্যন্ত আমার প্যারাপেরিতে তিনি রাজি হলেন, আর এখান থেকেই ঘটনার শুরু। সেদিন আমার যত মালপত্র ছিল, মালপত্র বোঝাতে একটা ছোট্ট বুক সেলফ, একটা খাট, একটা খাট নিয়ে আমি ঝটপট উঠে গেলাম, কারণ 2 জনের সাথে রুম শেয়ার করে থাকাটা দায় হয়ে পড়েছিল তখন। পশ্চিম দিকের একেবারে কোণার ওই রুমটা মোটামুটি বড়ই বলা চলে। বড় 2টি জানালাও রয়েছে। নিজের মতো করে পুরো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে সাজালাম। সেদিন আর অফিস যাওয়া হলো না, এতটাই ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকালে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে চলে গেলাম অফিসে। বিকেলে ফেরার পথে ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে যাই। যদিও একা থাকি, তারপরেও তো বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম। তার মধ্যে ছিল একটা বড় আয়না।
ছোটবেলা থেকে আমার আয়না দেখার প্রচণ্ড শখ ছিল, তাই বাজার থেকে বড় দেখে একটা আয়না কিনে আনলাম। দরজা খুলে যখন আমি ভিতরে ঢুকছি তখন প্রায় রাত 8টা বাজে। হঠাৎ করেই কেমন যেন গরম একটা বাতাস লাগলো এসে গায়ে। একটু অবাক হলাম আমি। পরক্ষণে মনে হলো এই গরমের দিনে তো গরম থাকবেই, তাছাড়া সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ ছিল। কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল। ঘরের আলো জ্বালতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়লো তাতে আমি খুব অবাক হলাম। বলা চলে আমি কিছুটা বিস্মিত হলাম। যতদূর আমার মনে পড়ে আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গিয়েছিলাম। আমার এটা ছোটবেলার অভ্যাস, কখনো কোনো ঘর আমি ধুলো ময়লা রাখি না। কিন্তু দেখে মনে হচ্ছে কে যেন ঘরটাকে এলোমেলো করে রেখেছে। চোর ঢোকেনি তো। সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম যে সবকিছু ঠিক আছে। তাহলে ঘরটা এলোমেলো কে করলো? কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনের মধ্যে। ঘরটা এলোমেলো হলো কি করে? চুনু মিয়াকে ডাকতে নিচে চলে গেলাম। চুনু মিয়া, যিনি মেসের পরিচালক ছিলেন, চুনু মিয়া বাড়ি ছেড়ে চলে গেছে এবং বেশ কিছুদিন তিনি আর আসবেন না। এটা আর এক যন্ত্রণা। আমি প্রতিদিন বাইরে থেকে খাবার নিয়ে আসি, তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। মাথার পাশের দক্ষিণের জানালাটা খোলাই ছিল। মিষ্টি একটা বাতাস আস্তে আস্তে করে আসছিল। অবচেতন মনে আমি টের পাচ্ছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে। রাত তখন কটা বাজে আমি এখনো জানি না, তবে হঠাৎ করে মনে হলো কি যেন একটা এসে আমার মাথার ঠিক পেছনে সেই দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা স্বরে আর্তনাদ করছিল, এমন একটা কান্না যেন হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে যাচ্ছিল। আধ ঘুম আধ জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম 10 থেকে 12 বছরের একটা ছোট্ট মেয়ে জানালার গ্রিল ধরে হু হু করে কাঁদছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে জানালাতে তাকিয়ে দেখি কই কিছু তো নেই। পরিষ্কার বুঝতে পারলাম যে এটা আমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু কেন যেন মনে হলো যে কল্পনা তো নয়, কারণ বাইরে এক ফোঁটা বাতাসের বিন্দু মাত্র চিহ্ন নেই। কিন্তু আমি পরিষ্কার দেখলাম আমার জানালার পাশে যে বড় তেঁতুল গাছটা আছে তার একটা ডাল কেমন যেন হালকা নড়ে উঠল। হতে পারে রাতে কোনো একটা পাখি এটাকে বসেছে। 10 পাঁচ না ভেবে আবারও শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে উঠেই যথারীতি মুখ হাত ধুয়ে দ্রুত বেরিয়ে পড়লাম অফিসে। কিন্তু অফিসে গিয়ে সারাদিন মনের মধ্যে শুধু একটা খটকাই লাগলো, গত রাতে কি আমি স্বপ্ন দেখছিলাম না সেটা বাস্তবে কিছু ছিল। এমনটা যখন ভাবছি তখন হঠাৎ করে মনে পড়লো আমি কি গতকাল ঘরটা গুছিয়ে এসেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ, ঘর তো আমি গুছিয়ে রেখেছিলাম। সেদিন একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। বের হতেই আচমকা এমন কাল বৈশাখী ঝড় নামলো, সেই ঝড় থামতে থামতে প্রায় রাত 10টা। যতক্ষণে আমি মেসে ফিরেছি সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কারেন্টও নেই। ভাগ্য ভালো যে নিচ থেকে বুদ্ধি করে মোমবাতি কিনে এনেছিলাম। দরজা খুলে আমি ভিতরে ঢুকবো, ঠিক তখন আবার সেই গরম হালকা হাওয়া। কিন্তু আজ খুব অবাক হলাম, কারণ এত বৃষ্টির ফলে চারপাশটা প্রচুর ঠান্ডা হয়েছিল। তাহলে এই গরম বাতাস যে ঘোর দৌড় তো বন্ধ ছিল, ঘরের দরজাও তো বন্ধ ছিল, গরম বাতাস কোত্থেকে আসলো? ভেতরে বাতাসটা গরম হতেই পারে, কিন্তু মোম জ্বালিয়ে যখনই আমি বিছানাটার দিকে তাকালাম মোমটা কেমন যেন মরছে গেল। কেমন যেন একটা ভয় এসে আমার ভিতরে গ্রাস করলো। মনে হচ্ছিল পুরো বিছানাটা কেউ যেন দুমড়ে মুচড়ে রেখেছে। কিন্তু এমন তো হবার কথা নয়। সেদিন ক্ষুধাও লাগেনি ভালো করে, তাই আমি ঝটপট শুয়ে পড়ি। কি যেন ভাবতে ভাবতে চোখে যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল তখন হঠাৎ করেই শুনতে পেলাম আবার সেই কান্নার শব্দ। কেন জানি মনে হচ্ছিল মাথার পাশের জানালার গ্রিল ধরে 8-10 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে হু হু করে কাঁদছে। এক ঝটকায় আমি বিছানা থেকে উঠে বসি। তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। ইলেকট্রিসিটির বিন্দু মাত্র নেই। মোমটা জ্বলতে জ্বলতে প্রায় শেষ বিন্দুতে এসে পৌঁছেছে, যে কোনো সময় দপ করে নিভেও যাবে। হঠাৎ করে মনে হলো ঘরের একটা কোণা গাঢ় অন্ধকার হয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা ঘাপটি মেরে বসে আছে সেই জায়গাটাতে। কিন্তু কি তা? ভয়ে সমস্ত শরীর আমার স্থির হয়ে আছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেই কান্নার শব্দটা ঘরের ওই কোণা থেকেই আসছিল। কে কাঁদে ওখানে? কে?
সাহস করে একবার বলেই ফেললাম, বলার সঙ্গে সঙ্গে সব চুপ, কোনো শব্দ নেই। একটু পর আবার সেই কান্নার শব্দ। মনটা একবার দপ দপ করে নিভে গেল। মেঘ হয়ে আকাশ ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে। গাঢ় পরিষ্কার আলোয় আমি দেখলাম ঘরের অন্ধকার সেই কোণা থেকে একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে আমার বিছানার দিকে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম মেয়েটার চোখ, নাক, মুখ দিয়ে অঝোর ধারায় রক্ত পড়ছে, আর মেয়েটা হু হু করে কাঁদছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো কি যেন একটা আমার গলা চেপে ধরে আছে। একটা শব্দ বের হচ্ছিল না। আমি হাত পা ছড়াতে থাকলাম। মেয়েটা আস্তে আস্তে আমার বিছানার দিকে এগিয়ে আসছিল। মেয়েটা যতই কাছে আসছিল তার কান্নার শব্দটা ততই বেড়ে যাচ্ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। তার চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল। কতক্ষণ এভাবে তাকিয়েছিলাম আমার মনে নেই। ততক্ষণে মেয়েটা প্রায় আমার বিছানার কাছে চলে এসেছে। এবার মেয়েটা 2 হাত লম্বা করে দিল আমার দিকে এবং খপ করে আমার গলাটা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত 2টা থেকে গলা সরানোর জন্য, কিন্তু কিছুতেই আমি পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম আজই হয়তো আমার শেষ রাত। কান্নার শব্দ তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগলো এবং আমার দম ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। আমি আস্তে আস্তে আমার চারপাশ যেন অন্ধকার হয়ে আসছিল এমনটা দেখছিলাম। অসম্ভব এক যন্ত্রণায় হঠাৎ করেই আমি জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কি ঘটেছিল আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখলাম মেসের সব লোক জড়ো হয়ে আছে এবং আমি নিজেকে আবিষ্কার করলাম পাবনা সদর জেনারেল হসপিটালে। আমার সারা মুখ দিয়ে লালা বের হয়ে একাকার অবস্থা। ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না। পাবনায় আমার পরিচিত কেউ ছিল না। অফিসের কলিগরা খবর পায় তার পরের দিন। সবাই দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। ততক্ষণে ঢাকাতে আমার বাড়িতেও খবর পৌঁছে গেছে। আমার মা, বাবা, বড় ভাই সবাই আমাকে নিয়ে আসতে যায় পাবনাতে। কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার ব্যাখ্যা আমি আজও পাইনি। পরবর্তী সময়ে আমি যোগাযোগ করেছিলাম সেই মেসের পরিচালক চুনু মিয়ার সাথে। তার কাছ থেকে যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য, কিন্তু তিনি বলেছিলেন যে ওই রুমটাতে নাকি 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মেয়েকে এনে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছিল কিছু পাষণ্ড লোক। তারপর থেকে নাকি আজ অবধি ওই রুমটাতে কোনো মানুষ থাকতে পারেনি। কিন্তু ভাববার বিষয় হচ্ছে ওই রুম থেকে নাকি কোনো মানুষ অক্ষত অবস্থায় ফেরেনি। একমাত্র আমিই সেই ব্যক্তি যার কিছুই হয়নি। ভাবছিলাম কেন হয়নি, সে তো আমাকেও মেরে ফেলতে পারত। তারপর থেকে আর কোনোদিন পাবনা যাওয়া হয়নি। আমার হাতের টর্চ লাইটের আলোটা একটা তীব্র কাঁপুনের সাথে নিভে গেল। ঘরের চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই ড্রেন বা দেয়ালের ফাটল দিয়ে কিছু একটা চুইয়ে পড়ার তীব্র টপ টপ শব্দ শুরু হলো। আমি গন্ধটা পেয়ে বুঝতে পারলাম ওটা আসলে পানি নয়, তাজা রক্ত। ভয়ে ঘরের কোনায় পিছিয়ে যেতেই আমার পিঠটা ঠেকল সেই বিশালাকার পুরনো আয়নার গায়ে। ঠিক তখনই আমার ঘাড়ের পেছনে কেউ একজন বরফ শীতল একটা নিঃশ্বাস ফেলল। আমি আতঙ্কে জমে গিয়ে চোখের কোণ দিয়ে আয়নাটার দিকে তাকালাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আয়নার ভেতরের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে। আমি দেখলাম আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা চামড়াহীন কাঁচা মাংসের লাল অবয়ব। তার চোখের কোনো পাতা নেই, কেবল দুটো জ্বলন্ত কয়লার মতো চোখ। সে আমার দিকে তাকিয়ে নিজের হাতটা আমার কাঁধে রাখলো আর একটা ভাঙ্গা খসখসে গলায় ফিসফিস করে হেসে বলল, তুই তো আমাদের মতোই সাজতে চেয়েছিলি, তাই না? আয়, আজকে আমি তোকে সাজিয়ে দিই। এই ঘটনা 2021 সালের অক্টোবর মাসের। আমার নাম ফারহান। আমি ছোটবেলা থেকেই ফটোগ্রাফির পোকা। বিশেষ করে পুরনো দিনের রাজবাড়ি, পরিত্যক্ত জমিদার বাড়ি
এসবের ছবি তুলতে আমি খুব পছন্দ করতাম। তো ইউটিউবে একটা ভিডিও দেখে আমি জানতে পারি নাটোরের লালপুর এলাকায় এক প্রত্যন্ত গ্রামে একটা রাজবাড়ি আছে, যা স্থানীয়দের কাছে অভিশপ্ত কোঠাবাড়ি নামে পরিচিত। লোকমুখে প্রচলন আছে যে 1971 সালে যুদ্ধের সময় ওই বাড়ির একটি গোপন মাটির নিচের ঘরে এক পরিবারের সবাইকে আটকে রেখে জ্যান্তই পুড়িয়ে মারা হয়েছিল। এরপর থেকে ওই ঘরে যেই গেছে সে আর কখনোই সুস্থ মস্তিষ্কে ফিরে আসেনি। কিন্তু আমি এসব কুসংস্কার একদমই পরোয়া করতাম না। এক শনিবারে ক্যামেরা আর ট্রাইপড নিয়ে একাই পৌঁছে গেলাম সেই লালপুরের পরিত্যক্ত রাজবাড়িতে। বাড়িটা চারপাশ লতাগুলো আর ঘন জঙ্গলে ঢাকা। দিনের বেলাতেও ভেতরের আলো ছায়ার খেলাটা বেশ গা ছমছমে ছিল। আমি ছবি তুলতে তুলতে একদম ভেতরের দিকে একটা অন্ধকার করিডোরে চলে এলাম। করিডোরের শেষ মাথায় মাটির নিচে নেমে যাওয়া একটা সরু সিঁড়ি দেখতে পেলাম। আমি কৌতূহল সামলাতে না পেরে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতেই একটা তীব্র ভ্যাপসা এবং স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে লাগলো, ঠিক যেমনটা শত বছরের পুরনো বদ্ধ ঘরে থাকে। ঘরটা একটা অন্ধকূপের মতো। ঘরের ঠিক মাঝখানে ধুলোবালি মাখা একটা বিশাল কাঠের রাজকীয় ড্রেসিং টেবিল, আর তাতে লাগানো একটা বিশাল আকার ডিম্বাকৃতির বেলজিয়াম আয়না। এত পুরনো বাড়ি, অথচ সেই আয়নাটা কেমন যেন অদ্ভুত রকমের পরিষ্কার ছিল। আমি আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজের একটা ছবি তোলার জন্য ক্যামেরাটা চোখের সামনে ধরলাম। ঠিক তখনই ঘরের তাপমাত্রা আচমকাই মাইনাসে নেমে গেল। আমার মুখ দিয়ে কুয়াশার মতো গরম বাতাসও বের হওয়া শুরু করলো। হঠাৎ করে আমি খেয়াল করলাম আয়নার ভেতরে আমার যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে ঘরের দেয়ালগুলো কেমন যেন লালচে রঙের তুর্যে ভেজে উঠছে। আমি বাস্তব চোখ দিয়ে ঘরের দেয়ালের দিকে তাকালাম, সেখানে কিছু নেই, কিন্তু আয়নার ভেতর দেখা যাচ্ছে দেয়াল বেয়ে কল কল করে রক্ত নেমে আসছে। ভয়ে আমার হাত কাঁপতে শুরু করলো। আমি দ্রুত ওখান থেকে চলে যাওয়ার জন্য যেই না ঘুরলাম, অমনি আমার হাতের ভারী মেটাল টর্চ লাইটটা নিজেই একটা তীব্র কাঁপুনির সাথে দপ করে নেমে গেল এবং চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে আমি একটা শব্দ শুনলাম, টপ টপ করে। উপরের সিলিং থেকে কোনো ভারী তরল মেঝেতে পড়ার শব্দ, আর সাথে সাথে একটা তীব্র আষ্টে পচা রক্তের গন্ধ পুরো ঘরটাকে গ্রাস করে নিল। অন্ধকারের মধ্যে আমি এক কদমও নড়ার সাহস পাচ্ছিলাম না। ভয়ে দেয়ালের দিকে পিছিয়ে যেতেই আমার পেটটা গিয়ে ঠেকল সেই বিশাল আকৃতির কাঠের আয়নার ফ্রেমে। ঠিক তখনই আমার ঘাড়ের ঠিক পেছনে কেউ একজন তীব্র ঠান্ডা একটা নিঃশ্বাস ফেলল। আমার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। আমি অত্যন্ত ভয়ে আর চোখে আমার ঠিক পেছনের আয়নাটার দিকে তাকালাম। ঘরটা অন্ধকার ছিল, কিন্তু অলৌকিকভাবে আয়নার ভেতরের অংশটা মৃদু লালচে আলোয় জ্বলজ্বল করেছিল। আর সে আয়নার প্রতিবিম্ব আমি যা দেখলাম তা দেখে আমার চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। আয়নার ভেতর দেখা যাচ্ছে আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা মস্ত বড় কুচকুচে কালো আর লাল রঙের অবয়ব। তার শরীরে কোনো চামড়া নেই, কাঁচা মাংস আর রগগুলো
স্পষ্ট নড়াচড়া করছে। তার চোখের কোনো পাতা ছিল না, কেবল দুটো জ্বলন্ত লাল চোখ স্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাস্তবে আবার নিজের ঘাড়ে সেই সত্যটা বরফ শীতল নখের স্পষ্ট পাচ্ছিলাম। অথচ সামনে তাকালে শূন্য অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু আয়নার ভিতর সেই বীভৎস লাল মূর্তিটা খুব ধীরে ধীরে তার হাতটা আমার কাঁধের উপর রাখলো। তার নখগুলো আমার জ্যাকেটের কাপড় ভেদ করে চামড়ায় বসে গেল। সে তার সেই মাংসহীন চোয়ালটা হা করে একটা ভাঙ্গা কর্কশ এবং চোরা গলায় আমার কানের একদম কাছে ফিসফিস করে বলল, তুই তো আমাদের মতোই শাস্তে চেয়েছিলি, তাই না? এবার তুই আমাদের সাথেই আয়। ওই কথা শোনার পর সাথে সাথে আমার মনে হলো আমার মাথার ভেতরের সমস্ত শিরা ছিঁড়ে যাচ্ছে। এক তীব্র মানসিক যন্ত্রণায় আমি দুই হাত দিয়ে কান চেপে ধরে ওখানেই মেঝেতে লুটিয়ে পড়লাম। চোখ বন্ধ করার আগে আমি শুধু দেখছিলাম আয়নার ভেতরের সেই রক্তচক্ষু অবয়বটা আয়না ভেদ করে বাস্তবে আমার দিকে ঝুঁকে আসছে। পরদিন দুপুরে এলাকার কিছু কাঠুরে ওই রাজবাড়ির ভেতর থেকে আমার চিৎকার এবং গুনগানি শুনে আমাকে উদ্ধার করে। তারা আমাকে ওই মাটির নিচের অন্ধকার ঘর থেকেই অচেতন অবস্থায় পায়। আমার ক্যামেরাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর আমার জ্যাকেটের কাঁধের অংশে গভীর 4টে নখের পোড়া দাগ লেগে গেছিল। ডাক্তাররা বলেছিলেন তীব্র ভয়ের কারণে আমার নার্ভাস ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছিল। আজ আমি সুস্থ, কিন্তু ওই রাতের পর থেকে আমি নিজের ঘরের আয়নার দিকে তাকাতেও ভয় পাই। কারণ আজও যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমার মনে হয় আমার ঠিক পিছনের অন্ধকার থেকেই সেই চামড়াহীন লাল অবয়বটা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, পরের বার তুইও আমাদের মতোই হয়ে যাবি, দেখে নিস। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে তারা শেয়ার করে। তেমনই এক ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে। কাজের সূত্রে সে সস্ত্রীক আমেরিকা থাকে। ঘটনাটি সেখানকারই। ওর মুখেই শুনেছিলাম সেই ঘটনাটি, সেভাবেই তুলে ধরছি। কিরে তন্ময়, পেরিলেক যাবি নাকি? শুক্রবার রাত 12টার পরে ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার জন্য তন্ময় প্রস্তুতি ছিল। প্রায় প্রতি শুক্রবার রাতেই তারা দলবল নিয়ে শহর থেকে মাইল 2 দূরে নির্জন পেরিলেক ঘুরে আসে। দলবল বলতে ওরা 4 বন্ধু। সৈকতের গাড়ি নিয়েই ওরা ঘুরতে বের হয়। সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে পেরিলেকের কোনো বিকল্প নেই মিসৌরির এই ছোট্ট শহরে। এমনিতে বাসা থেকে গাড়িতে পেরিলেক যেতে 15 মিনিটের বেশি লাগে না। ইন্টারস্টেট ধরে মিনিট 10 টানলেই হাতের বাম দিকে পড়ে পেরিলেক যাওয়ার রাস্তা। আর এই রাস্তায় উঠলেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলো চোখে পড়ে না। চারদিকে ম্যাপল লিফের জঙ্গলের মধ্য দিয়ে সরু পিচ ঢালা রাস্তা। গভীর রাতে এদিকে আসলে হরহামেশাই চোখে পড়ে হরিণের পাল। কখনো কখনো তারা চলে আসে একেবারে গাড়ির সামনে, যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের সান্ধ্য ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য। গ্রীষ্মকালে গভীর রাতে পেরিলেক ভরে যায় শখের মাছ শিকারি দিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা মাছের ছিপি নিয়ে বসে থাকে। এই বুঝি বড়শিতে স্যালমন মাছ ধরা পড়ে। কিন্তু যত শীত পড়তে থাকে এই পেরিলেক তত বেশি জনমানবহীন হতে শুরু করে। সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া সেখানে কেউ যায় না। এখন অক্টোবর মাসের শেষ, জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শোষ বাতাসে নাক কান জমে যাওয়ার মতন অবস্থা। গাড়ি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতে লাগলো। এমত অবস্থায় একটা সিগারেট না ধরালেই না। চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নেটওয়ার্ক টাওয়ারের একটা লাল বিন্দু, আর তন্ময়ের সিগারেটের আগুন ছাড়া আর কোনো আলো নেই। অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না। চাঁদহীন আকাশের দিকে তাকালেই সবার আগে নজরে আসে জলজলে শুকতারা। তাকে দূর আকাশে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে দানবীয় বৃহস্পতি,
লাল আকাশের অধিকারী মঙ্গল, বরফ শীতল ইউরেনাস, এমনকি বলয় রাজ শনিও। শিহাব তন্ময়দের মতন ওরাও বুঝি বেড়াতে এসেছে পেরি লেকের আকাশে। লেকের ধারে কফি মগে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়া শুরু হলো। আর কি বাড়ি ফিরতে ইচ্ছে করে, কিন্তু না ফিরলেও চলবে কেন। একটু পরেই তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করে। তুমি কি আজকে পেরি লেকেই ঘুমাবে? অগত্যা বাড়ির পথ ধরতেই হলো। ইন্টারস্টেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় যথারীতি অ্যাডভেঞ্চারের পোকা ঢুকল। লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ঢু মেরে আসি। সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে শান্ত হিমেল তো রীতিমতন আনন্দে লাফাতে শুরু করলো। গণতান্ত্রিক দেশে যেখানে 4 জনের মধ্যে 3 জনেই এক পায়ে খাড়া, সেখানে তন্ময়ের আপত্তি জানানোর সুযোগ পর্যন্ত পেল না। এমনিতে তার অ্যাডভেঞ্চারে তেমন কোনো আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাসায় ফেরার পর বউ তাকে না শেষ রাতে ধূপধুনো দিয়ে শুদ্ধ করে। লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে এই শহরের সবচেয়ে পুরনো গোরস্থান। বলা হয় সেখানে 400-500 বছরের পুরনো কবরও আছে। আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ পায়ে হেঁটে ঢুকলে ফিরে আসতে পারে না। বছর 5 আগে রূপম নামের এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পর বেমালুম নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ 3 দিন পর গোরস্থানের ভেতরে এক পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, তন্ময় সৈকতের মতন উচ্চশিক্ষিত আধুনিক যুবকেরা রূপমের এই ঘটনায় অতি প্রাকৃত কিছু দেখবে না, বরং তারা মনে করে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে হার্টফেল করে মারা গেছে। রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও অতি প্রাকৃত কোনো ঘটনা নয়। রূপমের ঘটনার প্রচ্ছন্ন কারণেই কিনা শিহাবরা গাড়ি নিয়েই গোরস্থানের ভেতর ঢোকা স্থির করল। খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখে সেখানে গাড়ির হেডলাইট নিভিয়ে গাড়িতেই বসে রইল। চারিদিকে এক বিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দ পর্যন্ত কানে আসছে না। অথচ পেরি লেকের পাড়েই বাতাসের শব্দে কান পাতা দায় ছিল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর সৈকতেই সবার আগে কথা বলল। কিরে, ভয় পাচ্ছিস নাকি? উত্তরে এবার সবাই নড়ে চড়ে বসল। হিমেল তো বলেই ফেলল তন্ময় বোধহয় ভয় পাচ্ছে। উত্তরে তন্ময় কিছু না বললেও শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না। তন্ময়দা, দেখেন তো গাড়ির ভেতরে তেনারা কেউ ঢুকে পড়লো কিনা, একটা মাথা গোনা দেন তো। এবার সবাই হেসে ফেলল। ক্যালেন্ডারের পাতা ঘুরে আরেকটি শুক্রবার এসে হাজির। সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বাসার সামনে দাঁড়িয়েছে। সাধারণত সৈকত ওকে বাসার সামনে থেকেই পিক করে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিভিক গাড়ির হেডলাইট। সেমিস্টারের শেষ ভাগে সবারই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুজনই বের হয়েছে। তাতে অবশ্য আপত্তি নেই, পেরি লেক যাবার ভূত তাদের মাথাতেই তো বেশি। আজকে পেরি লেক কেমন যেন অন্যরকম লাগছে। অন্যদিন এখানে গাড়ি ঢুকতে গেলেই চোখে পড়ে র্যাকুনের দৌড় কিংবা কোনো খরগোশের নড়াচড়া। আজকে পুরো এলাকা কেবল জনমানবহীনই নয়, বরং প্রাণীহীন মনে হচ্ছে। অবশ্যই এই হিমাঙ্ক ছুঁই ছুঁই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন গর্তের বাইরে? তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরিয়ে সৈকতকে বলল, আচ্ছা, সেদিন যে রূপমের কথা বললি, ওর কি হয়েছিল এটা পরে জানা গেছিল? উত্তরে সৈকত খানিকটা রহস্য করে বলল, আসল সত্যিটা সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল। তোরা ভয় পাবি তো তাই বলিনি। কি হয়েছিল? ও হার্ট ফেল করে মরেনি। হার্ট ফেল করে কেউ মরলে তার চোখ খুলে পড়ে যায় না। রূপমের চোখ খুলে পড়ে গেছিল। রূপমের লাইসে প্রথম দেখে ওই গোরস্থানের গোরখাদক ডেল, আন্ডারটেকার আর কি। সে আমার পাশের বাসাতেই থাকে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। শুরুতে কিছু বলতে না চাইলেও আমিও নাছরবান্দা দেখে পরে বলতে রাজি হয়। তিনিই বলেছিলেন রূপমের 2 অক্ষি কোটরের চোখের জায়গায় কিছুই ছিল না, মুখ ছিল হাঁ করা, শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। লাশ থেকে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। ইয়ার কি বন্ধ কর সৈকত, আমাকে বলদ মনে হয় তোর?
উত্তরে সৈকত হেসে বলল, আমি কেমন করে জানবো রূপমের কি হয়েছে না হয়েছে? তবে এটা সত্য, রূপমের লাশ যেখানে পাওয়া গেছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম। রাত 3টার দিকে তন্ময়রা বাড়ির পথ ধরল। আজকে বেজায় ঠান্ডা। আধা ঘন্টার বেশি থাকা গেল না পেরিলেকে। ইন্টারস্টেটের রাস্তাটাও আজকে ফাঁকা। অন্যদিন বড় বড় যেসব লরি দেখা যায় সেগুলো আজ তেমন চোখে পড়ছে না। জানলা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল, আচ্ছা সৈকত, বলে যেই ঘাড় ঘুরিয়েছে সে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। আচমকা শির দাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল তন্ময়ের। সে জানে সে যা দেখছে তা সত্যি না, এটা সত্যি হতে পারে না। সে নিশ্চয়ই ভুল দেখছে, এই নিশ্চয়ই কোনো হ্যালুসিনেশন। এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে একজনের ছবি, নাম আর ফোন নাম্বার লেখা। নামটা আর কিছুই নয়, তা হলো রূপম মোটরস। তন্ময় এবার জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর তন্ময় দেখতে পেল সে তার বাসার বিছানায় শুয়ে আছে। পাশে তার বউ অনন্যা, এমনকি সৈকত, হিমেল, শান্ত সবাই। কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করলো সে এখানে কিভাবে এলো। উত্তরে অনন্যা বলল, তুমি তো সেই রাত 1টায় বের হয়ে গেলে, এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি। পরে আমি সৈকতকে ফোন দিলাম, ও বলল ও তো আজকে পেরিলেক যায়নি। পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি সৈকতকে বললাম আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা। পরে আমি, সৈকত, শান্ত, হিমেলের বউ উপমা সবাই পেরিলেক গিয়ে দেখি সেখানেও তুমি নেই। পরে ভাবলাম তুমি পেরিলেক ঘুরে বাসায় চলে এলে কিনা। পরে বাসার সামনে আসতেই দেখি তুমি বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছো, মুখ দিয়ে সমানে গ্যাজলা বের হচ্ছে। আমার চিৎকার শুনে একতলার ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে এসে সবাই মিলে ধরে বিছানায় এনে রাখতে তোমার জ্ঞান ফেরে। এখন বলো তুমি কার সাথে কই গিয়েছিলে? এ প্রশ্নে তন্ময় কেবল ফ্যাল ফেল করে অনন্যার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কি উত্তর দিবে সে? সে নিজেও কি জানে এই প্রশ্নের উত্তর? বাসের জানালার কাছে বাহির থেকে তীব্র খসখস শব্দ হতে লাগলো। আমি ভয় পেয়ে যেই না জানালার দিকে তাকালাম, আমার পুরো শরীর বরফ হয়ে গেল। চলন্ত বাসের জানালার বাইরে শূন্যে ভেসে আছে একটা কুচকুচে কালো দীর্ঘ অবয়ব। তার লম্বা নখগুলো জানালার কাছে আঁচড় কাটছে। আমি আতঙ্কে পেছনের দিকে সরতে গিয়ে আমার পাশের 44 নম্বর সিটের সেই ঘুমন্ত মেয়েটির গায়ে ধাক্কা খেলাম এবং সাথে সাথে তার মাথার চাদরটা খসে পড়ল। বাসের মৃদু নীল আলোয় আমি দেখলাম মেয়েটির কোনো মুখ নেই, চোখ, নাক, মুখ কিচ্ছু নেই, কেবল একটা মসৃণ চামড়ার ফাঁকা অংশ। ঠিক তখনই সেই মুখহীন অবয়বের ভেতর থেকে একটা পৈশাচিক চেরা হাসির শব্দ বেয়ে এলো, আর তার দুটো কুচকুচে কালো হাত এক ঝটকায় আমার গলাটা চেপে ধরল। এই ঘটনা 2025 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের। আমার নাম জাহিদ। আমি ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। অফিসের জরুরি কাজে সে রাতে আমাকে ঢাকা থেকে একাই পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হতে হয়েছিল। কনকনে শীতের রাত, তার উপর কুয়াশায় চারপাশ ঢাকা। আমি যে দূরপাল্লার 900 কোচটিতে উঠেছিলাম, সেটিতে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। সব মিলিয়ে বড়জোর 60 থেকে 8 জন হবে। আমার সিট নাম্বার ছিল 43, একদম পিছনের সারির উইন্ডো সিট। আর আমার ঠিক পাশের 44 নম্বর সিটে বসেছিল চাদর মুড়ি দেওয়া একটা তরুণী। বাসে ওঠার পর থেকেই সে জানালার দিকে মুখ করে চাদর দিয়ে পুরো শরীর ও মাথা ঢেকে ঘুমাচ্ছিল। রাত তখন আনুমানিক 3:10 বাস তখন একটা ফাঁকা নির্জন হাইওয়ে দিয়ে যাচ্ছিল। চারপাশের ঘন কুয়াশার কারণে বাসের স্পিড বেশ কম ছিল। বাসের ভেতরের সব লাইট বন্ধ, কেবল
চালকের আসনের উপর একটা মৃদু নীল লাইট বাল্ব জ্বলছিল। চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে যাত্রীদের ঘুমানোর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। হঠাৎ করেই বাসের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক রকমের কমতে লাগলো। আমার মনে হলো যেন আমি কোনো একটা চলন্ত ফ্রিজের মধ্যে বসে আছি। ঠান্ডায় আমার দাঁত ঠক ঠক করে কাঁপতে লাগলো। ঠিক তখনই আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম, ঠিক কোনো কিছু পচে যাওয়া বা চামড়ার গন্ধ। গন্ধটা কই থেকে আসছে তা দেখার জন্য আমি সোজা হয়ে বসলাম। ঠিক সেই মুহূর্তে আমার ডান দিকে জানালার কাচের বাইরে থেকে একটা বিকট শব্দ হলো, খড়খড় করে, যেন কেউ তার ধারালো নখ দিয়ে চলন্ত বাসের কাচটা উপড়ে ফেলতে চাইছে। আমি তীব্র আতঙ্কে জানালার দিকে তাকালাম। তখন বাসের স্পিড ছিল ঘন্টায় অন্তত 40 কিলোমিটার। কিন্তু জানালার ওপাশে কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মধ্যে শূন্যে ভেসে আছে একটা দীর্ঘ কুচকিচে কালো অবয়ব। তার কোনো পা ছিল না, কিন্তু সে বাসের সাথে পাল্লা দিয়ে শূন্যে উড়েই চলছে। তার লম্বা কঙ্কালসার হাতটার ধারালো লোকগুলো দিয়ে সে জানালার কাছে অনবরত আঁচড় কাটছিল। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি এক ঝটকায় সিট থেকে বাঁ দিকে সরে আসতে গেলাম এবং পেছনের দিকে সরতে গিয়ে আমার পাশের 44 নম্বর সিটের সেই ঘুমন্ত মেয়েটির গায়ে জোরে একটা ধাক্কা খেলাম। ধাক্কা লাগার সাথে সাথে মেয়েটির মাথার উপর থেকে চাদরটা এক ঝটকায় নিচে খসে পড়ল। বাসের সেই আবছা নীল আলোয় আমি মেয়েটির দিকে তাকালাম এবং যা দেখলাম তা দেখার পর আমার হৃৎপিণ্ড যেন এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। মেয়েটির কোনো চোখ ছিল না, কোনো নাক বা কোনো মুখও ছিল না। তার পুরো মুখমণ্ডল জড়িয়েছিল কেবল মসৃণ কালচে চামড়ার একটা ফাঁকা অংশ। কোনো অবয়ব নেই, যেন এক জীবন্ত চামড়ার পুতুল। আমি ভয়ে সিটের উপর জমে গেলাম। ঠিক তখনই সেই মুখহীন বিভৎস অবয়বের ভেতরের অংশ থেকে একটা বিকট চেরা এবং পৈশাচিক হাসি শব্দ সারা বাসে প্রতিধ্বনিত হয়ে উঠল। আর চোখের পলকে তার সেই কুচকুচে কালো বরফ শীতল দুটো হাত লম্বা হয়ে এসে আমার গলাটায় চেপে ধরল। নখগুলো আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি তখন অক্সিজেনের অভাবে ছটফট করতে লাগলাম এবং একসময় আমার চোখের সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছিল এই বুঝি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছি। এরপর আমি সেই বাসের মধ্যেই হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, কেননা তারপর আমার কোনো কিছু মনে নেই। কিন্তু পরদিন সকালে বাসের সুপারভাইজার আর চালক আমাকে পঞ্চগড় কাউন্টারের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তারা বলেছিল মাঝরাতে নাকি কোনো এক ফাঁকা জায়গায় 44 নম্বর সিটের যাত্রীটি নেমে গিয়েছিল, কিন্তু তারা কেউ তার মুখ দেখেনি। কিন্তু পুলিশ বা ডাক্তাররা আমার কথা একদমই বিশ্বাস করেনি। তারা বলেছিল ওটা হয়তো আমার কোনো নাইট মেয়ার বা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমার গলায় এখনো সেই নীল হয়ে যাওয়া 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট রয়ে গেছে। আজও রাতে ঘুমানোর সময় যদি সামান্য কোনো খসখস শব্দ শুনি, আমার মনে হয় সেই মুখহীন যাত্রীটি আমার জানালার বাইরে দাঁড়িয়ে আজও আমার জন্যই অপেক্ষা করছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সাথে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা মেইল করবেন, কেননা
হতে পারে পরবর্তী ভয়ানক স্টোরি আপনারটাই হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা ভূত ইমেল 2.0 এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আজকের পর থেকে প্রতিদিন আপনাদের জন্য আসছে নতুন নতুন ভয়ানক সকল ঘটনা। আপনারা যদি এই ঘটনাগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আমাদের চ্যানেলকে আপনার যে বন্ধু বান্ধব বা আগে যারা ভূত এফএম শুনতো তাদের সাথে শেয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা, আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, আপনাদের কাছে যদি কোনো ভয়ানক রকমের সত্য ঘটনা থাকে সেই ঘটনাগুলো পাঠাতে পারেন। পাঠালেই আমরা ভূত ইমেল 2.0 আমরা এই চ্যানেল থেকে আপনাদেরকে নিশ্চিত করে দিব যে আপনাদের ঘটনা পড়বো কিনা। মানে আমরা সাথে সাথে আপনাদের ঘটনা পড়বো, আমরা সবার ঘটনা পড়ি। আপনারা জাস্ট আমাদের সাথে কমিউনিকেশন করেন, আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত ঘটনা তুলে ধরবো, আপনাদের সাথে প্রতিনিয়ত আপনাদের ঘটনাগুলো আমরা শেয়ার করব আমাদের এই ভূত ইমেল 2.0 থেকে। আমাদের ইচ্ছা আছে ভূত ইমেল 2.0 এই চ্যানেলটি আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব যদি আপনাদের ভালোবাসা পাই। যাই হোক, আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবারও নতুন কোনো ভয়ানক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।